Hello and welcome to the video lecture on the topic of organometallic chemistry, যেটা আমাদের সেমিস্টার 3 তে পেপার সিসি 7 যেটা আছে তার মধ্যে একটা পার্ট। এই সিরিজটা আমরা চেষ্টা করব ভিডিও লেকচারের মাধ্যমে যতটা পারা যায় কভার করার, এবং সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হতে থাকবে। আমরা শুরু করি আমাদের ডিসকাশন অন অর্গানোমেটালিক কেমিস্ট্রি। অর্গানোমেটালিক কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি অফ দোজ টাইপ অফ কম্পাউন্ডস যেখানে একটা অর্গানিক গ্রুপ সরাসরি মেটালের সঙ্গে যুক্ত থাকবে, এবং সেই যুক্ত থাকবে কার্বন মেটাল বন্ডের মাধ্যমে। অসংখ্য মেটাল এখানে পসিবল, তার মধ্যে আমাদের সিলেবাসে খুব অল্প পরিমাণেই আছে, এবং ক্লাসিক অর্গানোমেটালিক কেমিস্ট্রি যেটা ট্রানজিশন মেটাল দিয়ে হয় তার মধ্যে আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, টিন ইত্যাদি, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে পড়ার কোনো সুযোগ পাবো না। আমরা এখানে যেগুলো পড়বো সেগুলো হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট, অর্গানোম্যাগনেসিয়াম, অর্গানোলিথিয়াম যেখানে কার্বনের সাথে লিথিয়ামের বন্ড আছে, ট্রানজিশন মেটালদের মধ্যে অর্গানো কপারকে পাবো যেগুলোকে আমরা গিলম্যান কিউপ্লেটস বলে থাকি, এবং সেটা একটা স্পেসিফিক ক্লাস। জিঙ্ক এর সাথে মেটালের বন্ড আছে, এরকম অর্গানো জিঙ্ক রিয়েজেন্ট হয়, এবং তাদের একটা রিয়াকশন আমাদের পড়তে হবে, একটা নয় দুটো বেসিক্যালি, রেফরম্যাটস্কি এবং প্লাইস রিয়াকশন। কিন্তু ইনফ্যাক্ট অর্গানোমেটালিক কেমিস্ট্রি এর থেকে অনেক বড়, অনেক ভাস্ট। আমাদের এখানে পড়ার সুযোগ নেই, কিন্তু ইনঅর্গানিকে তোমরা হয়তো কিছু কিছু পড়বে, এবং পরে যদি কেমিস্ট্রি নিয়ে পারসিউ করো তাহলে দেখবে যে অর্গানিক সিনথেসিসের একটা মেইন স্ট্রে হচ্ছে অর্গানোমেটালিক কেমিস্ট্রি। তার একটা ছোট্ট অংশ আমরা এখানে পড়ার চেষ্টা করছি। এগুলোর আগে আমরা আরেকটা কথা ক্লিয়ার করবো, সেটা হচ্ছে যে অর্গানোমেটালিক কেমিস্ট্রি মানে বা অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে সেই কম্পাউন্ড যেখানে কার্বনের সাথে মেটালের কিন্তু বন্ড থাকতে হবে। আমরা যদি একটা এনলেট আয়নের কথা বলি তাহলে সেখানে অর্গানিক গ্রুপও আছে এবং সেখানে মেটালও আছে, যেমন সোডিয়াম এনলেট যদি ভাবা যায়, অ্যাসিটালডিহাইড এনলেট যদি আমরা ভাবি তাহলে CH2 ডাবল বন্ডেড C H ও মাইনাসের পাশে Na+। এটাকে কিন্তু আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলি না, তার কারণ এখানে সোডিয়ামের সাথে অ্যাকচুয়ালি মেটালের কোনো কানেকশন নেই। সোডিয়ামটা বেসিক্যালি অক্সিজেনের মাইনাসের কাউন্টার আয়ন হিসেবে মিডিয়ামে আছে, এবং সেই জন্য এটাকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড হিসেবে ক্লাসিফাই করি না, যদি না এরকম কোনো ডিরেক্ট এভিডেন্স থাকে যেখানে কার্বন মেটাল বন্ড আছে। একমাত্র সেই কম্পাউন্ডগুলোকেই আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে চিনতে পারবো বা বলতে পারবো। এরা ইম্পর্টেন্ট কেন? তার কারণ এরা হচ্ছে সোর্স অফ নেগেটিভলি পোলারাইজড কার্বন। কারণ কার্বন যখন অন্য কোনো অ্যাটমের সাথে বন্ড করে, ন্যাচারালি অকারিং যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড আমরা দেখতে পাই, সেখানে কার্বন অধিকাংশ সময়ে তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ড করে বসে থাকে, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন্স ইত্যাদি। অতএব সেই বন্ডগুলো তার মধ্যে পোলারিটি কম বেশি থাকতে পারে, মোস্টলি তারা পোলার কোভ্যালেন্ট বন্ড হয়, এবং সেই বন্ডগুলোতে কার্বনের শেয়ার হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ ওই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক, কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ আছে, কারণ যে ইলেকট্রোনেগেটিভ পার্টনার সে বাকি ইলেকট্রনটাকে, এক্সট্রা ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। যখন মেটালের সাথে কার্বনের বন্ড হয় তখন কিন্তু উল্টো ঘটনা ঘটে, তার কারণ মেটালের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে কম। তার ফলে এই সমস্ত জায়গায়, যে কটা আমি টিপিক্যাল এক্সাম্পল দিয়েছি, সেটা sp2 হাইব্রিডাইজড, sp হাইব্রিডাইজড বা sp3 হাইব্রিডাইজড কার্বন হতে পারে, তারা যখন মেটালের সঙ্গে বন্ড করে থাকে তখন সেই কার্বনগুলোর মাথায় কিন্তু ডেল নেগেটিভ চার্জ থাকে, অর্থাৎ এগুলো কিন্তু সোর্স অফ নিউক্লিওফিলিক কার্বন। এবং যেহেতু অর্গানিক কেমিস্টদের একটা প্রধান চাহিদা হচ্ছে নতুন মলিকুল তৈরি করা, এবং নতুন মলিকুল তৈরি করতে গেলে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি করতে হয়, আর কার্বন কার্বন বন্ড তৈরি করতে গেলে একটা যদি ইলেকট্রোফিলিক কার্বনের সোর্স থেকে একটা কার্বন পাওয়া যায় তাহলে অবশ্যই তার সাথে কম্বাইন করার জন্য একটা নিউক্লিওফিলিক কার্বনও লাগে। তো নিউক্লিওফিলিক কার্বনের সোর্স হিসেবে আমরা অর্গানোমেটালিকদের ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমি আগেও বলেছি আবারও বলছি, দুটো খুব কমনলি অ্যাভেলেবল কার্বন আয়নের সোর্স আমরা বলতে পারি। একটা হচ্ছে সায়ানাইড, যেটা আছে, ইজিলি পাওয়া যায়, মানে ইজিলি বলতে আমি তৈরি করতে হয় না সেই হিসেবে বলছি, সায়ানাইডকে অ্যাকচুয়ালি ইজিলি পাওয়া যায় না। আর একটা হচ্ছে খুব সহজেই তৈরি করা যায়, সেটা হলো
টার্মিনাল অ্যালকাইন থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে নিয়ে, কারণ সেই হাইড্রোজেনটা যথেষ্ট অ্যাসিডিক, সেখান থেকে যে অ্যানায়নটা ডিরাইভ করা যায় সেটাও রিলেটিভলি ইজিলি অ্যাভেলেবেল। আর তার বাইরে আমরা অর্গানোমেটালিক রিয়েজেন্টকে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এখানে একটা সেকেন্ডারি অ্যালকোহল বানাবো যেখানে আমরা বেঞ্জাল ডিহাইড ব্যবহার করেছি এবং একটা অর্গানোমেটালিক রিয়েজেন্ট এখানে বিউটাইল লিথিয়ামকে ব্যবহার করা হচ্ছে। এইখানে বুঝতেই পারা যাচ্ছে এই কার্বনটার সাথে লিথিয়ামের একটা বন্ড আছে, অতএব এটা একটা ট্রুলি অর্গানোমেটালিক কম্পাউন্ড। এইটা একটা সোর্স অফ কার্বন আয়ন এবং এই কার্বনটা ইলেকট্রোফিলিক, তোমরা জানো এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন সম্ভব, অর্থাৎ এখানে এই ধরনের রিয়াকশন পসিবল। এবং এই ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার পর সেখানে আমরা একটা লিথিয়াম সল্ট পাবো, লিথিয়াম অ্যালকক্সাইড, যেখানে এই বন্ডটা, এই দাগ দেওয়া বন্ডটা নতুন করে এস্টাবলিশড হয়েছে। অতএব আমরা এখানে একটা কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারলাম যেখানে বেঞ্জাল ডিহাইডকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহার করেছি আর বিউটাইল লিথিয়ামকে নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এটাকে যদি আমরা প্রপারলি ওয়ার্ক আপ করি অ্যাসিডিক কন্ডিশনে, তাহলে ওএলআই বন্ডটা হাইড্রোলাইজড হবে এবং সেখানে আমরা একটা অ্যালকোহল পাবো। এবার এই এক্সাম্পলটাতে যেরকম আমরা একটা বিউটাইল লিথিয়াম কম্পাউন্ডকে নিউক্লিওফাইল হিসেবে কাজে লাগালাম, এটার সাথে সাথে এগিয়ে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে ক্লিয়ার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে জিনিস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে সে কিন্তু থিওরিটিক্যালি বেস হিসেবেও কাজ করতে পারে। এটা আমরা যখন SN1 SN2 এবং তার সাথে E1 E2 এর একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম তখন আমরা বারবার দেখেছি যে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলে, সাবস্ট্রেট চেঞ্জ হয়ে গেলে কখনো সখনো কোনো একটা জিনিস সে বেস হিসেবেও কাজ করতে পারে, কখনো নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে। তারই একটা এক্সটেনশন আমরা এখানেও দেখতে চাইছি। যেমন আমরা যদি এই জায়গাতে বেঞ্জাল ডিহাইড ব্যবহার করেছিলাম, বেঞ্জাল ডিহাইডের অ্যাকচুয়ালি কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু যদি আলফা হাইড্রোজেন আলা কোনো একটা অ্যালডিহাইড ব্যবহার করা হতো যেমন অ্যাসিটাল ডিহাইড, তাহলে সেখানে কিন্তু মিথাইল লিথিয়াম দিয়ে যদি রিয়াকশন করতে যাই, বিউটাইল লিথিয়াম দিয়ে করলেও হবে, কিন্তু আমরা এখানে মিথাইল লিথিয়াম দিয়ে করেছি, সেখানে যদি রিয়াকশন করতে যাই তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে যেটা আমরা আগে দেখেছি সেটা হলো যে এই কার্বনটাতে মিথাইল লিথিয়াম অ্যাটাক করলো, যেটা আমরা এখানে এই ব্লু কালারটা দিয়ে দেখাচ্ছি। অবভিয়াসলি সেক্ষেত্রে এই মিথাইল লিথিয়ামটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। আরেকটা হতে পারে যে সে আদৌ ওই ধরনের কোনো নিউক্লিওফিলিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট না করে এই যে আলফা হাইড্রোজেনটা আছে, যেটা অ্যাসিডিহাইডের আলফা হাইড্রোজেন এবং সেটা যথেষ্ট পরিমাণে অ্যাসিডিক, আলফা টু দ্য কার্বনিন, নট অনলি দ্যাট এটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন, অতএব যথেষ্ট অ্যাসিডিক, ওই প্রোটনটাকে সে খেয়ে নিতে পারে। এবং যদি খেয়ে নেয় তাহলে একটা ইনলেট আয়ন তৈরি হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন হলে আমরা একটা লিথিয়াম অ্যালকক্সাইড পাবো, যেটাকে ওয়ার্ক আপ করলে অ্যাসিডিক মিডিয়ামে ওয়ার্ক আপ করার পর আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল পেতে পারি। কিন্তু যদি এনলেটকে ওয়ার্ক আপ করি, এনলেটকে ওয়ার্ক আপ করলে কিন্তু অফকোর্স আমরা অ্যাসিটালডিহাইডকে রিজেনারেটেড হতে দেখব। প্রথমে এনলটা তৈরি হবে, সেটা আলটিমেটলি টোটোমারাইজ করে কিটো ফর্মে চলে যাবে। অর্থাৎ এই ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডের বেস হিসেবে কাজ করার কিন্তু একটা টেন্ডেন্সি আছে এবং এটা খানিকটা প্রবলেমেটিক। তার কারণ আমি যদি চাই কোনো জিনিস নিউক্লিওফাইল হিসেবে কাজ করুক, তাহলে সে যদি বেস হিসেবে কাজ করতে শুরু করে তাহলে আমার সমস্যা হবে। আমার এটা জানা দরকার যে কোন কন্ডিশনে তাহলে এদের এই বেসিক ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হবে এবং কোন কন্ডিশনে এরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার জন্য একটা সর্ট অফ রুল অফ থাম্ব আমরা ব্যবহার করতে পারি। এই অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলোকে, অর্গানিক পার্টটাকে যদি আর এবং মেটাল পার্টটাকে যদি এম দিয়ে ডিনোট করো, তাদের দুটো ক্যানোনিক্যাল ফর্ম আমরা আঁকতে পারি। একটা ক্যানোনিক্যালকে বলা হয় কোভ্যালেন্ট ক্যানোনিক্যাল, যেখানে আমরা আর এবং এম এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড রেখেছি। আরেকটা হচ্ছে আয়নিক ক্যানোনিক্যাল, যেখানে আর এর মাথায় মাইনাস এবং মেটালের মাথায় প্লাস চার্জ দিয়েছি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ওয়াইজ এটাই হওয়া উচিত। কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে তার মাথায় মাইনাস যাবে। মেটাল ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে তার মাথায় প্লাস যাবে। এই আয়নিক ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন যত বেশি হবে তত কার্বনের মাথায় নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি হবে এবং ইট স্ট্যান্ডস টু রিজন যে তাহলে সেই অর্গানোমেটালিক কম্পাউন্ডটা তার বেসিক নেচারটা বেশি হবে। অর্থাৎ যত আয়নিক ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন বেশি তত কার্বনের মাথায় নেগেটিভ চার্জ বেশি, তত তার বেস হিসেবে কাজ করার টেন্ডেন্সি বেশি নিউক্লিওফাইল হিসেবে কাজ করার টেন্ডেন্সির তুলনায়। তাহলে আমি কোন পরিস্থিতিতে এই ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন বেশি বলে ধরবো? অবভিয়াসলি এটা তখনই হবে যখন মেটাল এবং কার্বনের মধ্যে ইলেকট্রোপজিটিভিটির বিস্তর তফাৎ রয়েছে। যদি মেটালের সাথে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি খুব তফাৎ না হয় তাহলে আমরা বলতে পারি যে কোভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্মটা ডমিনেটিং এবং তার পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার অনেকটা কম। কিন্তু যদি সামহাউ কোনো কারণে এমন মেটাল ব্যবহার করা হয় যে মেটালের ইলেকট্রোপজিটিভিটি অত্যন্ত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম এবং কার্বনের সাথে তার ইলেকট্রোনেগেটিভিটির একটা হিউজ ডিফারেন্স রয়েছে, তাহলে আয়নিক ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসতে পারে
যেখানে তার বেসিসিটি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা একটা মিথাইল কপার নিয়েছি, একটা মিথাইল ম্যাগনেসিয়াম নিয়েছি, একটা মিথাইল লিথিয়াম নিয়েছি। আমরা এটা জানি পিরিয়ডিক টেবিল স্টাডি থেকে যে লিথিয়াম ম্যাগনেসিয়ামের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ এবং ম্যাগনেসিয়াম কপারের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ। অর্থাৎ এই সিরিজের লেফট থেকে রাইটে কার্বনের সঙ্গে মেটালের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। কপারের সাথে মিথাইলের কার্বনের যা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, লিথিয়ামের সাথে মিথাইল কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেকখানি বেশি, এবং তার ফলে এর যে বেসিসিটি তথা রিয়াক্ট করার ক্ষমতা, ওভারঅল রিয়াক্ট করার ক্ষমতা সেটাও বাড়ছে, এবং বেসিসিটিটাও অ্যাকচুয়ালি বাড়ছে। ইনফ্যাক্ট মিথাইল কপার, এটাকে আমরা বলতে পারি যেটা প্রিডমিনেন্টলি নিউক্লিওফিলিক। মিথাইল লিথিয়াম সে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু বেসিক। তো আমাদের এইটা মাথায় রেখে এগোতে হবে যে কোনো কোনো জায়গায় আমরা তার বেসিসিটিকে ম্যানিফেস্টেড হতে দেখব। অর্গানোম্যাগনেসিয়ামরা সাধারণত নিউক্লিওফিলিক, কিন্তু যদি স্পেশাল সিচুয়েশন অ্যারাইজ করে সেরকম আমাদের স্টাডি করতে হবে। তাহলে তখন যদি নিউক্লিওফিলিক অ্যাটাক সে এক্সিকিউট করতে না পারে তাহলে সে কিন্তু বেসিসিটি শো করবে। আচ্ছা, এইবার আমরা অর্গানোমেটালিক্সের প্রিপারেশনে চলে এসেছি। কী করে বানাবো? 4টে টেকনিক মোটামুটি আছে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে সিম্পলেস্ট যেটা টেকনিক, সেটা হচ্ছে মেটালের সাথে অর্গানিক হ্যালাইডের রিয়াকশন করে বানানো হয়। এরপরে আমরা গ্রিগনার রিয়েজেন্ট দেখবো। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যেখানে আমরা অর্গানো লিথিয়াম বানাচ্ছি। আমরা একটা অর্গানো ব্রোমিন কম্পাউন্ড নিয়েছি RBr, তার সাথে লিথিয়াম দিয়েছি। একটা আনরিয়াক্টিভ সলভেন্ট, আনরিয়াক্টিভ মানে যেখানে লিথিয়ামটাও রিয়াক্ট করে না এবং অর্গানো লিথিয়ামটাও জেনারেলি রিয়াক্ট করে না, সেরকম একটা সলভেন্ট যেমন ইথার বা এই জাতীয় জিনিস। সেখানে অবভিয়াসলি তুমি কোনো পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করতে পারবে না। প্রোটিক সলভেন্ট ইউজ করলে তার যে অ্যাসিড প্রোটনটা আছে, এই RLI সঙ্গে সঙ্গে সেটাকে কোয়েঞ্চ করে দেবে, RLIটা প্রোটনেটেড হয়ে যাবে, এবং তার ফলে তোমার পুরো পরিশ্রম জলে যাবে। এবং সেই সলভেন্টে ইনফ্যাক্ট তুমি লিথিয়ামকেও ব্যবহার করতে পারবে না, কারণ সেখানে এক্সপ্লোসিভ রিয়াকশন। তো এই ধরনের আনরিয়াক্টিভ সলভেন্টে আমরা RLI তৈরি করতে পারি। এখানে যেরকম যেহেতু আমি এখানে অর্গানোব্রোমাইড ইউজ করেছি, তাই এখানে লিথিয়াম ব্রোমাইড তৈরি আছে। একটা এক্সাম্পল, বিউটাইল লিথিয়াম তৈরি করার জন্য জেনারেলি বিউটাইল ব্রোমাইডের সাথে লিথিয়ামের রিয়াকশন করা হয়, লো টেম্পারেচারে রিয়াকশন করা হয় এবং ইনার্ট গ্যাসের প্রেজেন্সে রিয়াকশন করা হয়, কারণ এগুলো কার্বনায়ন লাইক স্পিসিস, এগুলো অক্সিডেশন হয়ে যাওয়ার খুব চান্স থাকে, তার ফলে এরা কিন্তু তাদেরকে প্রোটেক্টেড অবস্থায় রাখতে হবে। এবং এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার স্পেশাল সিগনিফিকেন্স আছে, বিকজ আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের RBr ছিল, অর্থাৎ এই R এর মাথায় ছিল টেক প্লাস চার্জ, আর যখন আমরা পৌঁছেছি শেষ করেছি রিয়াকশন তখন R এর মাথায় হয়ে গেছে টেক মাইনাস চার্জ। অর্থাৎ প্লাস থেকে আমি কিন্তু মাইনাসে কনভার্ট করতে পেরেছি পোলারিটিকে। এই জিনিসটাকে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি, আমপোলাম, যেটা তুমি ডাইথায়োঅ্যাসিটাল বানানো যখন পড়েছো কার্বনিলে, এবং তার থেকে যখন করেসপন্ডিং ডিপ্রোটনেশন করা হয়েছে, ডিপ্রোটনেশন রিয়াকশন করা হয়েছে, সেইটা যখন সেইখানে তুমি দেখেছো, এটাকে বলা হয় রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি। কোরে এবং সিবাক এই দুজন কেমিস্টের কাজ এটা, এবং সিবাকের নাম দেওয়ার নাম হচ্ছে আমপোলাম, অর্থাৎ তার যে ইলেকট্রনিক নেচার সেটা আমি চেঞ্জ করে দিলাম, সেটা ইলেকট্রোফিলিক থেকে নিউক্লিওফিলিক হয়ে গেল। এটা গেল একটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ, খুব ইম্পর্টেন্ট টেকনিক। সেখানে আমার একটা আগে থেকে তৈরি করা অর্গানোমেটালিক কম্পাউন্ড চাই, সেটাকে আমি আরেকটা অর্গানো হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করাচ্ছি। যেমন আমরা এখানে একটা দেখাচ্ছি RBr এর সঙ্গে R'(Li) এর রিয়াকশন, প্রোডাক্ট তৈরি হয়েছে RLI এবং R'(Br), এবং এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন। ইকুইলিব্রিয়ামটা কোন দিকে থাকবে সেটা নির্ভর করছে যে লিথিয়ামটা মোটিভেশনের উপরে। লিথিয়ামের মোটিভেশন বলতে আমরা বলতে চাইছি যে লিথিয়াম সবসময় চেষ্টা করছে এমন একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকার যে কার্বনটা নেগেটিভ চার্জটাকে একটু বেশি সাস্টেন করতে পারে, কারণ লিথিয়াম যেহেতু ইলেকট্রোপজিটিভ, তাই তার নিজের টেন্ডেন্সি হচ্ছে আমি Li+ হয়ে থাকি, এবং ওকে যদি Li+ হয়ে থাকতে হয় তাহলে তার পার্টনারকে কার্বন মাইনাস হয়ে থাকতে হবে। অতএব ইকুইলিব্রিয়ামে যদি দেখা যায় যে R গ্রুপটা নেগেটিভ চার্জকে বেশি সাস্টেন করতে পারে, তাহলে ইকুইলিব্রিয়াম এই দিকে চলে যাবে। আর যদি দেখা যায় যে R' গ্রুপটা R এর থেকে বেশি সাস্টেন করতে পারে নেগেটিভ চার্জকে, তাহলে ইকুইলিব্রিয়াম এইদিকে শিফট করে আসবে। এবং আমরা এটাও জানি যে অ্যাকচুয়ালি সবকটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সমান হয় না। sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, তার কারণ তার S ক্যারেক্টার সবচেয়ে কম। S ক্যারেক্টার যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। sp2 তাহলে sp3 থেকে বেশি, sp2 থেকেও বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বাড়ার সাথে নেগেটিভ চার্জ সাস্টেন করার সম্পর্ক হচ্ছে যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে তত কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ স্টেবল হয়ে যায়। অতএব আমরা যদি এরকম দুটো ইকুইলিব্রিয়াম কনসিডার করি, যেখানে আমাদের প্রিফর্মড অর্গানোমেটালিক হচ্ছে বিউটাইল লিথিয়াম বা টারশিয়ারি বিউটাইল লিথিয়াম, যেখানে লিথিয়ামটা sp3 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে,
হেক্সেন সলভেন্টে যদি আমরা তার সাথে এমন কোনো অর্গানোব্রোমাইডের রিয়াকশন করি যেখানে ব্রোমিনটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে এখানে এই লিথিয়ামের সঙ্গে এই ব্রোমিনের এবং এই লিথিয়ামের সঙ্গে এই ব্রোমিনের মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ হবে। হবে কেন? হবে এই জন্য যে লিথিয়াম sp3 কার্বনের তুলনায় sp2 কার্বনে থাকাটা পছন্দ করবে। অর্থাৎ এটাকে বলার আরেকটা উপায় হচ্ছে যে এই ফর্মটা is better or more stable compared to এই ফর্ম। তার কারণ এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ কার্বন, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ কার্বন। লিথিয়াম চায় লিথিয়ামের মাথায় প্লাস্টার যতটা পারে থাকুক, তাহলে লিথিয়াম সবসময় একটা sp2 কার্বনকে নিজের বন্ডিং পার্টনার হিসেবে পছন্দ করবে এবং সেই জন্যই sp3 কে ছেড়ে সে sp2 গায়ে গিয়ে লাগার চেষ্টা করবে এবং ইকুইলিব্রিয়ামকে সামনের দিকে নিয়ে যাবে। নিচের এক্সাম্পলটার ক্ষেত্রেও একই লজিক প্রযোজ্য। এবার এটার একটা উল্টো জিনিসও আছে। উল্টো জিনিস বলতে আমরা বলতে পারি মেটাল মেটাল এক্সচেঞ্জ। সেক্ষেত্রে যেটা করা হয়, আরেকটা অর্গানোমেটালিক কম্পাউন্ড আগে থেকে বানিয়ে নেওয়া হয় এবং তার সাথে একটা মেটাল হ্যালাইডের রিয়াকশন করা হয়। আগে এখানে আমরা অর্গানো হ্যালাইডের রিয়াকশন করছিলাম, এখানে আমরা মেটাল হ্যালাইডের রিয়াকশন করছি। এবং এখানে যেটা হয় সেটা হলো মেটালের সাথে এই মেটালটার সাথে এই মেটালটার এক্সচেঞ্জ হয়। অর্থাৎ আগে এম এক্স এর সাথে ছিল, এখন এক্স এর সাথে চলে এসছে এম প্রাইম, আর আর আগে ছিল এম প্রাইমের সাথে, কিন্তু এবার আর এর সাথে চলে এসছে এম। এইখানে আবার উল্টো কনসিডারেশন, অর্থাৎ কার্বনের সবসময় ইন্ট্রিনজিক নেচার হচ্ছে যে যত কম নেগেটিভ চার্জ আমার উপর থাকে তত কম, যত কম নেগেটিভ চার্জ আমার উপর থাকে তত কম। তাহলে ও এমন মেটালকে বেছে নেওয়ার চেষ্টা করে যে মেটালের ইলেকট্রো পজিটিভিটি কম, অর্থাৎ তার নিজের প্লাস চার্জ হয়ে থাকার টেন্ডেন্সিটা কম, কারণ সেক্ষেত্রে কার্বনের দায় থাকে না নেগেটিভ চার্জ হয়ে থাকা। একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমরা যদি আমাদের যে গিলম্যান কিউপ্রেট আছে R2CuLi, এই কম্পাউন্ড তৈরি করার রিয়াকশনটা দেখি, যেমন বিউটাইল লিথিয়ামের 2 ইকুইভ্যালেন্টের সাথে কপার আয়োডাইডের রিয়াকশন করা হয়েছে টেট্রাহাইড্রোফিউরান মিডিয়ামে। টেট্রাহাইড্রোফিউরান বেসিক্যালি অ্যাপ্রোটিক সলভেন্ট, একটা সাইক্লিক ইথার। তো সেই সলভেন্টে কোনো প্রোটিক সলভেন্ট নয়, কোনো অ্যাসিডিক হাইড্রোজেন টাইড্রোজেন নেই, অতএব এই সলভেন্টে আমরা অর্গানোমেটালিক্যাল রিয়াকশন সেফলি করতে পারি। তো দেখো এইখানে ইকুইলিব্রিয়ামটা কিন্তু প্রোডাক্টকে ফেভার করছে। প্রোডাক্ট কোনটা? সেটা হচ্ছে একটা কপারের সঙ্গে দুটো বিউটাইল গ্রুপ যুক্ত আছে। এই মুহূর্তে দুটো বিউটাইল কেন, কপারের মাথায় নেগেটিভ কেন, ইত্যাদির কথা দরকার নেই ভাবার, কিন্তু এইটা ভাবো যে আগে এই বিউটাইল গ্রুপের এই যে ব্লু কার্বন, ব্লু হাইলাইটেড পার্টটা লিথিয়ামের সঙ্গে ছিল এবং লিথিয়ামের দাবি হচ্ছে লিথিয়াম পজিটিভ হয়ে থাকতে চায়। আর এই জায়গাটাতে সে কিন্তু সেই ব্লু কার্বনটাই একটা কপারের সঙ্গে গেছে। এবার কপার অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ লিথিয়ামের তুলনায়, বা কপার ঘুরিয়ে বলতে গেলে অনেক কম ইলেকট্রো পজিটিভ লিথিয়ামের তুলনায়। তাহলে কপারের পজিটিভ হয়ে থাকার টেন্ডেন্সি কিন্তু অনেকটাই কম এবং তার ফলে বিউটাইল গ্রুপটা চেষ্টা করে লিথিয়ামকে ছেড়ে দিয়ে কপারের সঙ্গে থাকার এবং ইকুইলিব্রিয়ামটা সামনের দিকে চলে আসে। অর্থাৎ এখানে আমরা লিথিয়ামের সাথে কপারকে এক্সচেঞ্জ করেছি এবং সেই জন্য আমরা এটাকে বলছি মেটাল মেটাল এক্সচেঞ্জ। জিনিসটা দেখতে অনেকটা মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জের মতো, কিন্তু দুটো কিন্তু ফান্ডামেন্টালি আলাদা, দুটো লজিকও ফান্ডামেন্টালি আলাদা। ফাইনালি চতুর্থ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে মেটাল হাইড্রোজেন এক্সচেঞ্জ। মেটাল হাইড্রোজেন এক্সচেঞ্জ মানে সেক্ষেত্রে আমরা একটা অ্যাসিডিক হাইড্রোকার্বনের সঙ্গে রিয়াকশন করাচ্ছি। অ্যাসিডিক হাইড্রোকার্বনের সাথে আমরা একটা প্রিফর্মড অর্গানোমেটালিকের রিয়াকশন করাচ্ছি। অর্থাৎ প্রিফর্মড অর্গানোমেটালিক মানে বুঝতেই পারছো সেখানে আগে থেকে অর্গানোমেটালিক তৈরি করে রাখা হয়েছে। অর্থাৎ প্রথম যে টেকনিকটা আমরা দেখেছিলাম, ফার্স্ট টেকনিক, সেখানে আমরা অ্যাকচুয়ালি এই ধরনের অর্গানোমেটালিকগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে হয় মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ করি, তা নাহলে মেটাল মেটাল এক্সচেঞ্জ করি। আর এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেটাল হাইড্রোজেন এক্সচেঞ্জ করা যেতে পারে, কিন্তু এটা সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন। যেমন ধরা যাক আমরা যদি বিউটাইল লিথিয়াম দিই একটা টার্মিনাল অ্যালকাইনের মধ্যে, তাহলে টার্মিনাল অ্যালকাইনের এই হাইড্রোজেন পিকে হচ্ছে 25। আমরা জানি যে এটা এইখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন হবে এবং কোয়ান্টিটেটিভ ডিপ্রোটনেশন হবে, কারণ এখানে বিউটাইল লিথিয়ামটা বেস হিসেবে কাজ করবে এবং এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে বিউটেন তৈরি করবে যার পিকে 50-এর আশেপাশে। তার মানে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 10^25 এর কাছে। আবার আমরা যদি আরো অ্যাসিডিক হাইড্রোকার্বন ব্যবহার করি, যেমন সাইক্লোপেন্টাডাইন যদি ব্যবহার করি, তাহলে এই হাইড্রোজেনটা এক্সেপশনালি অ্যাসিডিক, তার কারণ তার যে কনজুগেট বেস সেটা হচ্ছে অ্যারোম্যাটিক হবে এবং বিউটাইল লিথিয়াম একে কোয়ান্টিটেটিভলি ডিপ্রোটনেট করে তার করেসপন্ডিং অর্গানোলিথিয়াম কম্পাউন্ডগুলো তৈরি করবে এবং নিজে বিউটেনে কনভার্টেড হয়ে যাবে। এখানে এর এক্সেপশনাল অ্যাসিডিটির জন্য দায়ী হচ্ছে এই কার্বনের sp নেচার, এবং এখানে এই হাইড্রোজেনের এক্সেপশনাল অ্যাসিডিটির জন্য দায়ী হচ্ছে এর কনজুগেট বেসের অ্যারোম্যাটিসিটি। তো এই চারটে টেকনিক আমাদের রয়েছে অর্গানোমেটালিক কম্পাউন্ড বানানোর। এর বাইরে আমাদের আর খুব একটা বেশি কিছু লাগবে না, অন্তত এই কোর্সে আমাদের কিছু লাগবে না। তিনটে আমাদের প্রিফর্মড অর্গানোমেটালিক লাগছে, আর একটা প্রথম যে টেকনিকটা সেটাতে আমরা অর্গানো হ্যালাইডের সাথে
কোনো একটা মেটালকে মিশিয়ে দিয়ে রিয়াকশনটা করতে পারছি। এবার আমরা চলে আসছি স্পেসিফিক্যালি আমাদের যে কটা করতে হবে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে অর্গানোম্যাগনেসিয়াম রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট, ধাতু। গ্রিগনার্ড রিয়েজেন্ট ডিসকভারি গ্রিগনার্ডকে ক্রেডিট দেওয়া হয় এবং 1912 সালে নোবেল প্রাইজটাও গ্রিগনার্ডকেই দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা কনসিভ করেছিলেন গ্রিগনার্ডের যিনি মাস্টারমশাই ছিলেন ফিলিপে বার্বিয়ার, তিনি। সেই জন্য এখন অনেকে ওটাকে বার্বিয়ার গ্রিগনার্ড রিয়াকশনও বলে থাকে। এবং এটাতে ওই আরএক্স নেওয়া হয়, যেখানে আটটা অ্যালকিল, অ্যারাইল, অ্যালকিনাইল অনেক কিছুই হতে পারে, এবং তার মধ্যে ম্যাগনেসিয়াম দিয়ে আমরা রিয়াকশন করি, এবং এই রিয়াকশনটা করা হয় হয় ডাইইথাইল ইথার, না হলে টিএইচএফে। অবভিয়াসলি এই জিনিসটা স্ক্রুপুলাসলি ড্রাই হওয়া দরকার। কোনো রকম প্রোটিক সলভেন্টের ইম্পিউরিটি, পার্টিকুলারলি ওয়াটার বা এই জাতীয় কোনো ইম্পিউরিটি থাকলে গ্রিগনার্ড রিয়েজেন্ট নষ্ট হয়ে যাবে। আরএক্স এর সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশনে আরএমজিএক্স তৈরি হয়, এবং এটা বেসিক্যালি একটা অক্সিডেটিভ অ্যাডিশন। তার কারণ ম্যাগনেসিয়ামের চার্জ অক্সিডেশন নাম্বার ছিল এখানে 0, তারপরে ম্যাগনেসিয়াম আরএক্স বন্ডের মাঝখানে ঢুকে পড়েছে, সেই জন্য ইনসারশন বলা যেতে পারে। এবং এখানে তুমি বলতে পারো যে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, তার কারণ সে কিন্তু অক্সিজেনের থেকেও হ্যালোজেনের থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ এবং কার্বনের থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ। তার ফলে তার অক্সিডেশন স্টেট বেড়ে গেছে, 2 ইউনিট বেড়ে গেছে, এবং তার অক্সিডেশন হয়েছে, সেই জন্য আমরা এটাকে অক্সিডেটিভ ইনসারশন বলি। এই আর পার্টটা ডেল প্লাস ছিল, ইলেকট্রোফিলিক ছিল, এটা ডেল মাইনাস হয়ে গেছে, তার মানে অক্সিডেটিভ অ্যাডিশনের সঙ্গে সঙ্গে আমরা আম্পোলং অ্যাচিভ করতে পেরেছি, এবং এটা একটা অত্যন্ত ইউজফুল টেকনিক। গ্রিগনার্ড রিয়েজেন্টরা অত্যন্ত স্ট্রং বেস, তার ফলে তাদের প্রিপারেশন যখন করতে হয় তখন সেটা অ্যাপোটিক সলভেন্টে করতে হয়, এবং যেহেতু কার্বনাইন লাইক নেচার আছে, অনেক সময় নাইট্রোজেন ফ্লাশ করে আর ইনার্ট অ্যাটমসফিয়ারে রিয়াকশনটা করা হয়, এবং তারা প্রচন্ড রকম নিউক্লিওফিল, সেই জন্য অনেক ফাংশনাল গ্রুপের সাথে তারা রিয়াকশন করে। সেই জন্য গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করার সময় কেয়ারফুল থাকতে হয় যে সেই সব ফাংশনাল গ্রুপগুলো থাকবে কিনা, থাকলে কিন্তু সমস্যা হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে তোমাকে বলেছে যে এই কম্পাউন্ডটা থেকে গ্রিগনার্ড বানানো যাবে কি, তুমি যদি ম্যাগনেসিয়াম ET2 দাও তাহলে এখান থেকে গ্রিগনার্ড বানানো যাবে কি? অ্যাকচুয়ালি তুমি বানাতে পারবে না, কারণ এই যে লাল রং দিয়ে হাইলাইট করা আছে এই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডিক। তোমার সলভেন্টের মধ্যে কোনো প্রোটিক সলভেন্ট তুমি নাওনি, কোনো অ্যাসিডিক প্রোটন নেই, কিন্তু তোমার রিয়াক্ট্যান্টের মধ্যেই ওটা আছে। অতএব এখানে যে মুহূর্তে তুমি গ্রিগনার্ডটি বানাবে, সেই গ্রিগনার্ড কিন্তু অটোমেটিক্যালি অ্যাসিড বেস রিয়াকশনে পার্টিসিপেট করবে এবং এই প্রোটনটাকে খেয়ে নেবে, সেই প্রোটনকে খেয়ে নিয়ে এই প্রোটনটা এখানে চলে যাবে। অর্থাৎ বেসিক্যালি এখানে কার্বন আয়নটা এখান থেকে এই প্রোটনটাকে খাবে, এবং তোমার গ্রিগনার্ড কিন্তু নষ্ট হয়ে যাবে, একটা অ্যালকক্সাইড তৈরি হবে। তাহলে এটা যদি তোমাকে করতে হয় তাহলে এই ওইচকে তোমাকে প্রোটেক্ট করতে হবে, বা এই ওইচটাকে তোমাকে সল্ট হিসেবে নিতে হবে, যাতে ওখানে কোনো ডিস্টার্ব করছে যে হাইড্রোজেনটা, সেরকম হাইড্রোজেনটা যেন না থাকে। অ্যাকচুয়ালি গ্রিগনার্ড রিয়েজেন্ট কি করে তৈরি হয় সেই নিয়ে ডিবেট আছে, কিন্তু লোকে বলে যে এটা আরএক্স এর সাথে ম্যাগনেসিয়ামের যখন রিয়াকশন হয় তখন সেটা একটা র্যাডিক্যাল অ্যানায়ন তৈরি হয় ফার্স্টে। সেই র্যাডিক্যাল অ্যানায়নটা ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ট্রান্সফার করার ফলে তৈরি হয়, সেটা আলটিমেটলি ফ্র্যাগমেন্টেড হয়ে সেখানে হ্যালাইড আয়ন বেরিয়ে আসে। ম্যাগনেসিয়াম নিজে তখন একটা র্যাডিক্যাল ক্যাটায়ন তৈরি করেছে, একটা ডট এবং একটা মাথায় প্লাস চার্জ, এখান থেকে কার্বন বেস র্যাডিক্যালটা বেরিয়ে আসে, নিজেদের মধ্যে একটা কাপলিং হয়, এবং তারপরে ফাইনালি আরএমজিএক্স কম্পাউন্ডটা তৈরি হয়। বিদের এজ ইট মে, আমাদের রিঅ্যাক্টিভিটি অর্ডার আমরা দেখেছি যে এই বন্ডটা ভাঙার প্রয়োজন আছে, ইভেনচুয়ালি এই বন্ডটা ভাঙবে র্যাডিক্যাল অ্যানায়নের থ্রু দিয়ে গেলে হোক বা যেভাবেই হোক, তার মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকবে, অর্থাৎ এই বন্ডটা যত স্ট্রং হবে তার রিঅ্যাক্টিভিটি তত কম হবে। অর্থাৎ আয়োডিন সিআই বন্ড যেহেতু সবচেয়ে উইক, তাহলে অর্গানো আয়োডাইড সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে অর্গানো ব্রোমাইড, তারপর অর্গানো ক্লোরাইড। অর্গানো ফ্লুরাইড দিয়ে জেনারেলি বানানো হয় না, কারণ কার্বন ফ্লোরিন বন্ডটা যথেষ্ট পরিমাণে স্ট্রং। মিথাইল গ্রিগনার্ড বানানোর সময় একটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন মাথায় রাখতে হয়, যে মিথাইল আয়োডাইডটা হচ্ছে রুম টেম্পারেচারে গ্যাস, সেই জন্য মিথাইল আয়োডাইড দিয়ে রিঅ্যাকশন করার দরকার। যখন আমরা ভিনাইল বা অ্যারাইল হ্যালাইড নিই, একটা অ্যাডিশনাল কমপ্লিকেশন চলে আসে, সেটা হচ্ছে হ্যালোজেনের লোন পেয়ারের সাথে ওই sp2 কার্বনের কনজুগেশন, এবং সেই কনজুগেশনটা আমরা জানি অরবিটাল সাইজ ম্যাচ যদি করে তাহলে কনজুগেশনটা বেটার হয়। অর্গানো ক্লোরিন নিলে ক্লোরিনের সাথে sp2 কার্বনের যে কনজুগেশন সেটা ফার বেটার কম্পেয়ার টু অর্গানো ব্রোমিন আর অর্গানো আয়োডিন। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি যদি ফিনাইল হ্যালাইড নাও তাহলে সেখানে আমরা এরকম একটা রেজোন্যান্স স্ট্রাকচার রাখতে পারি, যেখানে এই সিএক্স বন্ডটা কিন্তু পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার অ্যাজিউম করে নিয়েছে। এই রেজোন্যান্সটা যত বেশি এফেক্টিভ হবে তত এই সিএক্স বন্ডটা ভাঙাটা প্রবলেম হবে। এটা এক্স যদি ব্রোমিন হয় তাহলে এটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এক্স যদি ক্লোরিন হয় তাহলে কিন্তু ওটা খানিকটা ইম্পর্টেন্ট। এবং সেই জন্যই তুমি যখন ব্রোমোবেঞ্জিন নিয়ে রিয়াকশন করো এবং তার উপরে ম্যাগনেসিয়াম দিয়ে গ্রিগনার্ড রিয়েজেন্ট বানাতে চাও, তখন তোমার ডাইথাইল ইথার ইউজ করলে কাজ চলে যায়, কিন্তু ওই একই সলভেন্টে তুমি কিন্তু
ফিনাইল ক্লোরাইড নিয়ে তার করেসপন্ডিং গ্রিগনার্ড রিয়েজেন্ট বানাতে পারবে না, কারণ কার্বন ব্রোমিন বন্ড যেহেতু উইক, যে টেম্পারেচারে দিলে কার্বন ব্রোমিন বন্ডটা ভেঙে গিয়ে তার মধ্যে ম্যাগনেসিয়াম ঢুকে যায়, সেই টেম্পারেচার ইজ নট সাফিসিয়েন্ট টু ব্রেক দ্য কার্বন ক্লোরিন বন্ড অ্যান্ড ইনসার্ট ম্যাগনেসিয়াম ইন্টু দ্যাট কার্বন ক্লোরিন বন্ড। ডাইথাইল ইথারের বয়লিং পয়েন্ট হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব যখন গ্রিগনার্ড রিয়েজেন্ট বানানো হয় তখন রিফ্লাক্স করলেও তোমার টেম্পারেচার ম্যাক্সিমাম 35 ডিগ্রি সেন্টিগ্রেডই উঠতে পারে, তার থেকে বেশি টেম্পারেচার ওঠে না। তাহলে যদি কার্বন ক্লোরিন বন্ডকে আমার ভাঙতে হয় তো এক্সট্রা অ্যাক্টিভেশন এনার্জি দিতে হবে, টেম্পারেচার তুলতে হবে, তো সলভেন্ট চেঞ্জ করতে হবে। মনে করে দেখো, আমরা এটা বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে সাইক্লিক স্ট্রাকচার যদি হয় তো বয়লিং পয়েন্ট বেশি হয়। তো ডাইথাইল ইথারের সাইক্লিক ভার্সন হচ্ছে টিএইচএফ, এরকম ডাইথাইল ইথার, এবং তার সাইক্লিক ভার্সন আমরা বলতে পারি টিএইচএফ। তো টিএইচএফ দিয়ে রিয়াকশন যদি করো, টিএইচএফ এর বয়লিং পয়েন্ট অনেক বেশি, প্রায় ডবলের কাছাকাছি। সেক্ষেত্রে কিন্তু তখন এই কার্বন ক্লোরিন বন্ডটাকে তুমি স্মুথলি ক্লিপ করতে পারো, কিন্তু ডাইথাইল ইথার দিয়ে করলে হবে না। অর্থাৎ এখানে যদি তোমাকে ফিনাইল ক্লোরাইড থেকে গ্রিগনার্ড বানাতে হয় তাহলে তোমাকে টিএইচএফ দিয়ে রিয়াকশন করতে হবে, এবং এইটা তোমাকে একটা সিলেক্টিভিটি দেয় আর কি। ধরো তোমার কাছে আমার একটা কম্পাউন্ড আছে যেখানে ব্রোমিনও আছে ক্লোরিনও আছে, এবার এই রিয়াকশনটাতে তুমি যদি চাও যে এই জায়গায় গ্রিগনার্ড তৈরি করবো কিন্তু এইটাকে প্রোটেক্ট করবো, অর্থাৎ ওখানে রিয়াকশন হতে দেবো না, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ চুজিং দি কারেক্ট সলভেন্ট অনলি। তুমি জাস্ট ডাইথাইল ইথার দিয়ে রিয়াকশন করো, যে টেম্পারেচার উঠবে তাতে এখানে সুন্দর গ্রিগনার্ড তৈরি হবে, ক্লোরিন কিন্তু আনএফেক্টেড থেকে যাবে। আর জেনারেলি তুমি যদি অ্যালকাইনাইল গ্রিগনার্ড বানাতে চাও, অর্থাৎ ট্রিপল বন্ডের সঙ্গে ম্যাগনেসিয়াম জুড়ে আছে এরকম যদি বানাতে চাও, তাহলে সাধারণত এরকমভাবে মানে হ্যালোজেন ডেরিভেটিভ দিয়ে করা হয় না, ওখানে জাস্ট করেসপন্ডিং টার্মিনাল অ্যালকাইনটা নেওয়া হয় এবং তার সাথে একটা প্রিফর্মড অর্গানোমেটালিক দেওয়া। যেমন আমরা এখানে স্যাক্রিফিশিয়াল অর্গানোমেটালিক হিসেবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ব্যবহার করেছি। এই হাইড্রোজেনটা যথেষ্ট পরিমাণে অ্যাসিড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে ইথাইল মাইনাস একে খেয়ে নেবে, খেয়ে নিয়ে ইথেন তৈরি হবে, এবং আমরা আমাদের ডিজায়ার্ড যে অ্যালকাইনাইল গ্রিগনার্ড সেটা তৈরি করতে পারবো। ওকে, এই স্লাইড, এই প্রেজেন্টেশনের লাস্ট স্লাইড যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা খানিকটা ডিবেটেবল, তবে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে খুব সিম্পলিফাইড স্ট্রাকচার মানে এমইএমজিপিআর এরকম আমরা যে লিখেছি ব্যাপারটা ওরকম নয়। ইনফ্যাক্ট বহুদিন আগে মানে অর্গানোমেটালিক্সের প্রথম দিককার কাজগুলোর মধ্যে এটা একটা বিখ্যাত কাজ, উইলহেম শ্লেঙ্কের কাজ। উইলহেম শ্লেঙ্ক এবং তার ছেলে শ্লেঙ্ক জুনিয়র এই দুজনে এস্টাবলিশ করেছিলেন আনইকুইভোকালি যে অর্গানোম্যাগনেসিয়াম কম্পাউন্ডের মধ্যে এই ধরনের একটা ইকুইলিব্রিয়াম থাকে, যেখানে এমজিএক্স যেরকম থাকে সেটা এমই টু এমজি ফর্মেও থাকতে পারে, এবং এই ইকুইলিব্রিয়ামে বুঝতেই পারছো একটা লুইস অ্যাসিড ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে। এর একটা ইমপ্লিকেশন আছে গ্রিগনার্ডের রিয়াকশন করার সময়, সেগুলো আমরা যথাসময় হাইলাইট করবো, কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। গ্রিগনার্ড রিয়েজেন্টের ক্রিস্টাল স্ট্রাকচার ডিসাইফার করেছে ফিনাইল ব্রোমাইড থেকে মেটালিক ম্যাগনেসিয়াম দিয়ে ড্রাই ইথার মিডিয়ামে যে গ্রিগনার্ড তৈরি হয়, সেখানে দেখা গেছে যে ম্যাগনেসিয়ামটা অ্যাকচুয়ালি টেট্রা কোঅর্ডিনেটেড, একটা ফিনাইল থাকে, একটা ব্রোমিন থাকে, দুটো লিগ্যান্ড থাকে, আর দুটো থাকে হচ্ছে সলভেন্ট, দুটো সলভেন্ট মলিকুল ওর সাথে কম্বাইন করে থাকে। কিন্তু অনেকে বলে যে লিকুইড ফেজে এই মনোমেরিক স্ট্রাকচারটা থাকে না, লিকুইড ফেজে এই ধরনের ডাইমেরিক স্ট্রাকচার থাকে। মানে লিকুইড ফেজ বলতে আমি বলতে চাইছি যে সলিউশন ফেজ, লিকুইড ফেজ কথাটা বলাটা ঠিক হচ্ছে না, বলা উচিত সলিউশন ফেজ। সলিউশন ফেজে যখন রিয়াকশনটা হয়, আমরা তো ক্রিস্টাল যখন নিচ্ছি তখন তো সেটা সলিড, যখন আমরা সলিউশন ফেজে নিচ্ছি তখন অ্যাকচুয়ালি তারা একটা সর্ট অফ ডাইমার স্ট্রাকচার হিসেবে থাকে। সেটা যেরকমই থাকুক, আমাদের পারপাসে আমরা কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্টকে এআরএমজিএক্স বা আইএমজিএক্স এইরকম দিয়েই আমরা বলতে থাকবো। গ্রিগনার্ড রিয়েজেন্টরা পাওয়ারফুল নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং বেস, আমরা দেখে নিয়েছি, সেটা বুঝতেও পেরেছি, কারণ ম্যাগনেসিয়ামের সাথে কার্বন আছে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জের বোঝা আছে, অতএব সে হয় প্রোটনকে দেবে, তা নাহলে কোনো একটা ইলেকট্রোফিলিক কার্বনকে দেবে, এবং সেই জন্যই তার ফাংশনাল গ্রুপ টলারেন্স খুব ভালো নয়। গ্রিগনার্ড জেনারেলি আনরিঅ্যাক্টিভ এরকম ফাংশনাল গ্রুপের সংখ্যা খুব কম। যেমন ধরা যাক কার্বন কার্বন ডাবল বন্ড, এবং সেই কার্বন কার্বন ডাবল বন্ড যদি নন কনজুগেটেড হয়, এমন কার্বন কার্বন ডাবল বন্ড নেওয়া যাবে না যে কার্বন কার্বন ডাবল বন্ড আবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে যুক্ত, এবং আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড নিলে সেখানে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে রিয়াকশন করে ফেলতে পারে। অ্যারোমেটিক ডাবল বন্ড তথা ফিনাইল রিংয়ের সাথে রিয়াকশন খুব একটা করে না। ইন্টারনাল অ্যালকাইন নিলে তার সাথে রিয়াকশন করে না, টার্মাইন অ্যালকাইনটা নিলে তো অবভিয়াসলি তাকে ডিকার্বনেট তাকে ডিপ্রোটনেট করে দেবে। এবং এই কয়েকটা ফাংশনাল গ্রুপ বাদ দিয়ে বাকি বহু ফাংশনাল গ্রুপের সাথে গ্রিগনার্ড খুব ভালো রিয়াকশন করে, কিছু না কিছু রিয়াকশন করে। সেই জন্য এই গ্রুপের এই রিয়েজেন্টের ফাংশনাল গ্রুপ টলারেন্সটা ভালো না,
এবং ছোট ছোট স্মল মলিকিউল নিয়ে তার উপর গ্রিগনাট করাটা বেটার। তুমি যদি একটা বড় মলিকিউল নাও, পলিফাংশনাল মলিকিউল, তাহলে চান্সেস আছে যে সেখানে কোনো একটা পার্টিকুলার সাইটে গ্রিগনাট রিয়েজেন্ট বানাতে গেলে বা গ্রিগনাট দিয়ে রিয়াকশন করতে গেলে মলিকুলের অন্য সাইটে যে অন্য ফাংশনাল গ্রুপগুলো আছে তার সাথে গ্রিগনাটের রিয়াকশন হয়ে যাওয়ার খুব চান্স থাকে। এই জন্য বড় মলিকিউলের উপর গ্রিগনাট দিয়ে রিয়াকশন করছে এটা সাধারণত দেখা যায় না। আর যদি করতেই হয় তাহলে তোমাকে প্রোটেক্টিং গ্রুপ স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, যেটা তুমি অ্যাসিটাল থায়োঅ্যাসিটালের ক্ষেত্রে করেছো। যেমন একটা এক্সাম্পল দেওয়া, ধরো তোমাকে বলেছে এই 1,5 ডাই ফাংশনাল গ্রুপটা বানাতে, মানে ডাই ফাংশনাল টার্গেট মলিকিউলটা বানাতে। 1,5 কেন? এটা যদি 1 নম্বর হয় 1, 2, 3, 4, 5, এটা 5 নম্বর কার্বন, সেই জন্য আমরা এটাকে বলছি এটা একটা 1,5 ডাই ফাংশনাল টার্গেট। ডাই ফাংশনাল একটা কার্বনিল আছে আর তার একটা অ্যালকোহল অক্সিডেশন লেভেল আছে, সেকেন্ডারি অ্যালকোহল। তো আমরা দেখেছি যে সেকেন্ডারি অ্যালকোহল বানানোর জন্য আমরা এইদিকে যদি মিথাইল থাকে, আমরা একটু আগে দেখেছি যে তাহলে সেক্ষেত্রে আমরা এই বন্ডটাকে টার্গেট করতে পারি এবং এই পার্টটা তাহলে আমাদের অ্যাসিটালডিহাইড থেকে পাওয়া উচিত। এবং এই জায়গাতে যদি আমরা একটা নেগেটিভ চার্জ দিতে পারি, অর্থাৎ গ্রিগনাট রিয়েজেন্ট বানাতে পারি, তাহলে তার সাথে যদি অ্যাসিটালডিহাইড রিয়াকশন করি, অ্যাসিটালডিহাইডটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে এবং ইভেনচুয়ালি আমরা সেকেন্ডারি অ্যালকোহলটা বানাতে পারবো। তো তাহলে আমাদের যেরকম ইলেকট্রোফাইল হিসেবে অ্যাসিটালডিহাইড লাগবে, তাহলে নিউক্লিওফাইল হিসেবে এই গ্রিগনাটটা লাগবে। কিন্তু এই গ্রিগনাট তৈরি করার জন্য অবভিয়াসলি এই জায়গাটাতে ব্রোমিন চাই। কিন্তু গ্রিগনাটটা দেখেই আমি বুঝতে পারছি যে এই গ্রিগনাট দিয়ে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না, তার কারণ এই গ্রিগনাটের ভেতরে একটা রিয়াক্টিভ ইলেকট্রোফিলিক কার্বন আছে। তো অবভিয়াসলি গ্রিগনাট তৈরি করার সঙ্গে সঙ্গে হয় সেলফ রিয়াকশন হবে, অর্থাৎ মানে ইন্ট্রামলিকুলার রিয়াকশন হবে, তা নাহলে ইন্টারমলিকুলার রিয়াকশন হয়ে যাবে। অ্যাসিটালডিহাইড অবধি আমি পৌঁছতে পারবো না, অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করা আমার পক্ষে সম্ভব হবে না। এই যে সিওটা রয়েছে ও গ্রিগনাটের সাথে রিয়াকশন করে ফেলবে, সেটা ইন্ট্রামলিকুলার হতে পারে, ইন্টারমলিকুলার হতে পারে, কিন্তু আমার গ্রিগনাট সার্ভাইভ করবে। তো গ্রিগনাট রিয়েজেন্টকে যদি সার্ভাইভ করাতে হয় তাহলে একে রাখা যাবে না, অন্তত এই ফর্মে রাখা যাবে না, একে একটা মুখোশ করিয়ে দিতে হবে। সেটা আমরা করেছি অ্যাসিটাল ফর্মে, এটাকে মুখোশ করিয়ে দিয়েছি। স্ট্যান্ডার্ড অ্যাসিটালাইজেশন অফ কিটোন যেটা করা হয় সেটা হচ্ছে 1,2 ইথিলিন গ্লাইকলের সাথে আন্ডার অ্যাসিডিক ড্রাই বেনজিন মিডিয়ামে টসিক অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করে ডিনস্টার অ্যাপারেটাস দিয়ে জলটাকে বার করে নিয়ে এই ধরনের অ্যাসিটাল তৈরি করা। এবং এক্ষেত্রে এই অ্যাসিটালগুলোর বিউটি হচ্ছে যে যেহেতু এর কোনো অ্যাসিডিক সেন্টার নেই এবং এই কার্বনটা ইজ নট ইলেকট্রোফিলিক এনাফ বিকজ ইট ইজ অ্যান অ্যাসিটাল, ইট ক্যানট রিয়াক্ট উইথ গ্রিগনাট, unlike the carbonyl carbon which is very much capable of reacting with the grignard. তাহলে এই জায়গার ইলেকট্রোফিলিসিটি আমরা ড্রাস্টিক্যালি রিডিউস করে দিয়েছি এবং এটা বেসিক তথা নিউক্লিওফিলিক মিডিয়ামে পারফেক্টলি স্টেবল। এইবার আমি এখানে গ্রিগনাট বানিয়েছি ড্রাই ইথার মিডিয়ামে। খেয়াল করে দেখো এই বস্তুটা কিন্তু স্টেবল, আনলাইক এইটা, এটা নিজের মধ্যে রিয়াকশন করবে, কিন্তু এই কিন্তু নিজের মধ্যে রিয়াকশন করবে না। এবার আমি কি করবো? অ্যাসিটালডিহাইডের সাথে রিয়াকশন করবো, তাহলে এই পার্টটায় তখন আমার অ্যাসিটালডিহাইড এই পার্টে ঢুকে যাবে। আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকক্সাইড তৈরি হয়েছে এবং এখানটায় অ্যাসিটাল আছে, আমার টার্গেট মলিকুলে পৌঁছাতে গেলে অ্যাসিটালকে হাইড্রোলাইজ করা দরকার। আমি সিম্পলি H3O+ দিয়ে ট্রিট করবো, ডাইলিউট অ্যাসিড ক্লিক করে দেবে অ্যাসিটাল, এবং তাহলে আমি আমার টার্গেট মলিকুলটা পেয়ে যাবো। তার মানে এই জায়গাটা হচ্ছে প্রোটেকশন, এইখানটায় হচ্ছে ডিজায়ার্ড রিয়াকশন, আর এই জায়গাটাতে হচ্ছে ডিপ্রোটেকশন। স্ট্যান্ডার্ড প্রোটেক্টিং গ্রুপ স্ট্র্যাটেজি ব্যবহার করে গ্রিগনাট রিয়েজেন্ট ইউজ করে আমরা আমাদের ডিজায়ার্ড টার্গেট মলিকুলটা বানাতে পারবো।